Hello, Assalamu alaikum, my dear students. I have come again with the second part of the topic, the greatest scientific achievements, some of the greatest scientific achievements of the last 50 years. আমি সরাসরি টপিকে যাব যেহেতু টপিক একটু বড়। First of all, the personal computer. Uh, Today we take for granted, and you see, we take for granted. Take for granted এর আমি বাংলাটা একটু লিখতে বলবো তোমাদেরকে সবাইকে। টেক ফর গ্রান্টেড মানে যেটা না চাইতেই পাওয়া যায়, যেটা না চাইতেই পাওয়া যায়, লিখে রাখতে পারো তোমরা চাইলে। একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য। So today we take for granted we have one machine that allows us to use the internet. বলা যায় আমাদের এমন একটা মেশিন, এমন একটা যন্ত্র আমরা না চাইতেই পাই, যেটা allows us, যেটা আমাদেরকে অ্যালাউ করে বা আমাদেরকে অনুমতি দেয়, আমরা আমরা পারি যেটা, সেটা ইউজ দ্য অ্যাক্সেস দ্য ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য, প্রবেশ করার জন্য। ডু ওয়ার্ড প্রসেসিং, বলে যে ওয়ার্ড প্রসেসিং মানে যে ওয়ার্ডে, ওয়ার্ড ফাইলে লেখা। হ্যাঁ, এটা কিন্তু তাও আমরা কিসের মাধ্যমে পারি? পার্সোনাল কম্পিউটারের মাধ্যমে পারি। তারপর ইউজ এ ক্যালকুলেটর, ক্যালকুলেটর ব্যবহার করতে পারি কিসের মাধ্যমে? তা পার্সোনাল কম্পিউটার ইউজ করা যেতে পারে। ওয়াচ টিভি, আমরা টিভি দেখতে পাই কিসে? গেমস, টিভিও দেখতে পাই ইয়াতে, পার্সোনাল কম্পিউটার। প্লে গেমস, গেমস খেলতে পারি আমরা। হ্যাঁ, এখানে দেখছো একটা বিখ্যাত তোমরা যেটা প্রায় সময় ইউজ করো তোমরা, হ্যাঁ, পাবজির, ফ্রি ফায়ারের বিভিন্ন ধরনের এই যে খেলাধুলা গুলা কিন্তু আমরা কিসে পারি? এই যে এই পার্সোনাল কম্পিউটারে খেলতে পারি। এন্ড ডু হোস্ট অফ আদার থিংস, তোমরা এটা লিখতে হবে। হোস্ট অফ মানে লট অফ, হোস্ট অফ মানে লট অফ লিখতে হবে সবাইকে। হোস্ট অফ, হোস্ট তো জানি আমরা অতিথি, বাট যখন এটা ফ্রেজ আকারে ইউজ করা হবে বুঝে নিতে হবে হোস্ট অফ মানে অনেক, লট অফ। তাহলে আরো অনেক কিছুই করি আমরা কিসের মাধ্যমে? পার্সোনাল কম্পিউটারের মাধ্যমে। বাট দ্য পার্সোনাল কম্পিউটার অনলি বিকেম এভেলেবল টু কনজিউমার্স। কনজিউমার মানে ভোক্তা, যারা এটা ইউজ করে, যারা ব্যবহার করে। সো বলা হচ্ছে কম্পিউটার অ্যাভেলেবল হয় কখন? এই পার্সোনাল কম্পিউটারটা ১৯৭৪ সালে মাত্র। তখনকার কম্পিউটার গুলো কিন্তু দেখতে এমনই ছিল, এই টাইপের। এগুলো কিন্তু সবগুলো কম্পিউটার, এক ধরনের কম্পিউটার আমি বলবো। থিংস রিয়েলি টুক অফ। টুক অফ শব্দটা আমরা দেখতে পাচ্ছি সবাই, টুক অফ। তোমরা একটু টুক অফ ওয়ার্ডটা লিখতে হবে, টেক অফ আকারে লিখবো, প্রেজেন্ট ফর্মে লিখবো, আগে একদিন বলেছি। আমরা জানি টেক অফ অর্থ, অনেকেই জানো উড্ডয়ন করা, অনেকেই জানো টেক অফ অর্থ মানে খুলে ফেলা। বাট এখানে সেম ওয়ার্ড, সেম ফ্রেজ এখানে ইউজ করেছে সফল হওয়া অর্থে। তাহলে তুমি লিখবে টেক অফ মানে টু বিকাম সাকসেসফুল, টু বিকাম সাকসেসফুল। টেক অফ, থিংস রিয়েলি টুক অফ বলছে ব্যাপারটা, ব্যাপারগুলো সত্যি কথা সফল হওয়া শুরু করে কখন? ওয়েন মাইক্রোসফট উইন্ডোজ যেটা বিল গেটস এর প্রতিষ্ঠান, বা ওই মাইক্রোসফট উইন্ডোজ থেকে কি করে ওয়াজ ইন্ট্রোডিউস, উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেমটা কি করা হয়েছিল? পরিচয় করে দেওয়া হয়েছিল কখন? 1985, 1985 সালে। And it's good that, এটা বেশ ভালো, এটা ভালো যে that it was since without the prevalence of personal computers. prevalence এর বাংলাটা লিখতে হবে তোমাদেরকে। prevalence, that is availability ইংরেজিটা, আর বাংলাটা লিখতে পারো তোমরা বিদ্যমানতা, যেটা আছে, আছে বোঝায়, তোমরা তাহলে বিদ্যমানতা লিখতে পারো। অথবা আর কি লেখা যায়? যেটা আছে, আছে, বা থাকা, থাকাও লিখতে পারো, বিদ্যমান থাকা, বিদ্যমান থাকা লিখতে পারো। সো সিন্স উইদাউট দ্য প্রিভালেন্স অফ পার্সোনাল কম্পিউটার্স, বলা হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার যদি না থাকতো, বিদ্যমান না থাকতো, পার্সোনাল কম্পিউটার যদি নাই থাকতো, দ্য ইন্টারনেট, বর্তমানে আমরা ইন্টারনেট যে একদম দহরম মহরম যে অবস্থাটা দেখি, হ্যাঁ, বিশাল অবস্থা যেটা দেখি, যে ইন্টারনেট না থাকলে তো আমরা ক্লাসও নিতে পারতাম না এখন, তাই না? দ্য ইন্টারনেট উড নট হ্যাভ হ্যাড নিয়ারলি অ্যাজ বিগ an impact as it has ever since। বলা হচ্ছে ইন্টারনেটের যে বিশাল যে প্রভাব দেখতে পাই আমরা, যে বিশাল যে প্রভাব, বিগ অ্যান ইম্প্যাক্ট যেটা দেখতে পাই, তখন থেকে, এভার সিন্স, তখন থেকে, হ্যাঁ, সেটা কখনোই দেখতাম না। মানে পার্সোনাল কম্পিউটার না হলে ইন্টারনেটের যে যে বিশাল যে প্রভাবটা, এটা আমরা দেখতাম না। ক্লিয়ার আশা করি তোমাদের কাছে বিষয়টা। উইন্ডোজ যখন ইন্ট্রোডিউস করা হয়, তার চেহারা সুরতটা কেমন ছিল একটু দেখো। এই টাইপের ছিল আসলে। তখনকার মেমোরিটা খেয়াল করো ভালোভাবে। এই যে স্পেস ফ্রি ছিল মাত্র, এবং মেমোরি ফ্রি। মানে এখন তো গিগাবাইট ইউজ করি আমরা, টেরাবাইট ইউজ করি, আর এখানে তখন ছিল মানে ক্যাবি ছিল, কিলোবাইট। কিছু কমেন্ট আমাদের দেখানো, যাই হোক।
পিপল অন আর্থ মেট, এরপর দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ স্যাটেলাইট সম্পর্কে আমরা পড়বো। পিপল অন আর্থ বলা হচ্ছে পৃথিবীর মানুষরা মে টেক ফর গ্রান্টেড, না চাইতেই যেটা পায় সেটা টুডেস হাইটেক ওয়ার্ল্ড, বর্তমানের উচ্চ প্রযুক্তির যে জগৎ, কিসের জগৎ, অফ সেলফোনস, মোবাইল ফোন বা সেলফোনের জগতে আমরা না চাইতেই পাই। জিপিএস, জিপিএস যেটাকে আমরা এলাবোরেটলি বলবো গ্লোবাল পজিশনিং সিস্টেম, এন্ড দ্য স্যাটেলাইটস, যেটা স্যাটেলাইটস বা কৃত্রিম উপগ্রহ হাই অ্যাবাভ দ্য প্ল্যানেট, যেটা আমাদের গ্রহের উপরে যে কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে, দ্যাট মেক ইনস্ট্যান্ট কমিউনিকেশন পসিবল, যেটা আমরা সাথে সাথে যোগাযোগটা সম্ভব করেছে আমাদের জন্য। এই যে স্যাটেলাইট গুলোর কারণেই কিন্তু আমরা সাথে সাথে যোগাযোগ করতে পারি পৃথিবীর যে প্রান্তেই যে থাকি না কেন। বাট ইট অল বিগেন, কিন্তু এটা শুরু হয়েছিল কখন? 50 years ago উইথ ওয়ান জায়ান্ট স্পেস ব্যালুন। এটা শুরু হয়েছিল বিশাল একটা জায়ান্ট, মানে আমরা বলবো দৈত্যাকার বা বিশাল, বাস্ট বলতে পারো তোমরা চাইলে, বিগ। সো বিশাল একটা স্পেস ব্যালুনের মাধ্যমে শুরু হয়েছিল। এটা জিপিএস টা দেখানো হচ্ছে আসলে এই জায়গায়। যাই হোক, এই জায়ান্ট বেলুনটা হলো এটা। এই জায়ান্ট বেলুন, যেটার নাম হলো টেলস্টার। এটার নাম কি? টেলস্টার। এইটার এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই আমাদের বর্তমান যে কমিউনিকেশনটা করি আমরা সারা পৃথিবীতে, এটার মাধ্যমে কিন্তু স্টার্ট হয়েছিল। 10 জুলাই 1962 বলা হচ্ছে 1962 সালে 10ই জুলাই মার্ক দ্য বার্থ অফ স্যাটেলাইট কমিউনিকেশনস। বলা হয় কি, এটা হলো স্যাটেলাইট কমিউনিকেশন বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগের জন্ম হিসেবে ধরা হয়, মার্ক করা হয়, চিহ্নিত করা হয় তুমি বলতে পারো। অন দিস ডে, এই দিন, দ্য টেলস্টার স্যাটেলাইট, টেলস্টার স্যাটেলাইট আমরা অলরেডি দেখেছি। টেলস্টার স্যাটেলাইট কমেন্স, কমেন্স লিখতে হবে সবাইকে। কমেন্স মানে শুরু করা, স্টার্ট, স্টার্টেড। সো বেস ফর্মে লিখতে হবে, যেহেতু বলেছি আগে একদিন। কমেন্স, স্টার্ট, বিগিন, ইনিশিয়েট। সো শুরু করা। তো ট্রেজার স্যাটেলাইট কি শুরু করেছিল? ইজ জার্নি, তার জার্নি, তার ভ্রমণটা শুরু করে ইন্টু স্পেস, মহাশূন্যে, এন্ড বিকাম দ্য ফার্স্ট এভার অ্যাক্টিভ কমিউনিকেশন স্যাটেলাইট, এবং এটাই প্রথম বলা হচ্ছে কি সক্রিয় কমিউনিকেশন স্যাটেলাইট হয়ে দাঁড়ায়। ইট ক্যারিড দ্য ফার্স্ট লাইভ ট্রান্স আটলান্টিক টিভি ব্রডকাস্ট, এটাই প্রথম বলা হচ্ছে কি আটলান্টিক জুড়ে প্রথম কি করে আহ, আমরা কি বলবো, টিভি ব্রডকাস্ট বা টিভি সম্প্রচার শুরু করে। তোমরা একটা ভিডিও দেখে নাও, আশা করি ভালো লাগবে। অলরাইট, এটা কাদের থেকে নেওয়া হয়েছে সেটা তুলে ধরা এই জায়গায়। তো আশা করি এই যে আমরা যে স্যাটেলাইট যে কিভাবে কমিউনিকেশনটা হয় সেটার আসলে এখানে সুন্দর করে বর্ণনা ছিল। এই টেলস্টারটা কারা তৈরি করেছিল? টেলস্টার ওয়াজ বিল্ড বাই এ টিম এট ভ্যাল টেলিফোন ল্যাবরেটরিজ ইন ইউএসএ। টেলস্টার তৈরি করেছিল বেল টেলিফোন ল্যাবরেটরিজ এর একটা টিম বা একটা দল ইউএসএ তে বা যুক্তরাষ্ট্রে। এন্ড ইনকর্পোরেটেড মেনি ইনোভেশনস, ইনকর্পোরেট মানে ইনক্লুড, বা আমরা ইনকর্পোরেট লিখে ফেলো সবাই। ইনক্লুডেড অন্তর্ভুক্ত করা অর্থে ইউজ করা, অঙ্গীভূত করা, ইনকর্পোরেট। তো আরো অনেক ইনোভেশন বা অনেক যে আমরা যে বলি আহ, আবিষ্কার, এই আবিষ্কারগুলোতেও কিন্তু এই বেল টেলিফোন ল্যাবরেটরিজ সহায়তা করেছিল বা তারা অন্তর্ভুক্ত ছিল। যেমন সাচেস বলা হয়েছে, দেখো সাচেস মানে যেমন দা ট্রানজিস্টার। হ্যাঁ, ট্রানজিস্টার, ট্রানজিস্টার কিন্তু এই বেল ল্যাবরেটরিতে তৈরি হয়েছিল। এন্ড দা and the 3600 সোলার প্যানেলস, এবং তারা 3600 সোলার প্যানেল তৈরি করেছিল দ্যাট পাওয়ার দ্য স্যাটেলাইট, যেটা এই স্যাটেলাইটকে শক্তি প্রদান করেছিল। টেলস্টার প্রডিউসড, খেয়াল করো টেলস্টার এটা কিন্তু একটা ট্রানজিস্টার। যাই হোক, টেলস্টার প্রডিউস 14 ওয়াটস, 14 ওয়াট তার ক্ষমতা উৎপাদন করেছিল। রিলে ইট ইজ ফার্স্ট নন পাবলিক টেলিভিশন পিকচার অন 11 জুলাই 1962। এবং এটা এই টেলস্টার 14 ওয়াট শক্তি উৎপাদন করেছিল বা ক্ষমতা উৎপাদন করেছিল। রিলে, রিলে মানে আসলে কোনো বিষয় মানে কোনো জিনিস বা কোনো, বিশেষ করে টিভির ক্ষেত্রে ইউজ করা হয় রিলে ওয়ার্ডটা। তোমরা মনে রেখো একটু, রিলে সম্প্রচার করা হতে
এটা হলো কি আমরা জানি টিভি যখন এটা সম্প্রচার করা শুরু করে ১ম এ স্যাটেলাইটে যায়। ওখান থেকে রিলে করে আসলে সবাইকে সারা পৃথিবীতে দেখানো হয়। মানে এটা ওখানে গিয়ে জমা হয় মানে পুনঃসম্প্রচার বলতে পারো বাংলায় বলতে চাইলে তুমি। রিলে করা, রিলে সম্প্রচারও বলতে পারো তাও হবে। ১ম ফার্স্ট অ্যান্ড নন পাবলিক টেলিভিশন সবাই দেখে না কিন্তু। মুষ্টিমেয় কিছু মানুষ দেখেছে। নন পাবলিক টেলিভিশন এটা ১ম সম্প্রচার করেছিল কখন? ১৯৬২ সালের ১১ই জুলাই। ১৯৬২ সালের ১১ই জুলাই। এই স্যাটেলাইট আরো কি করেছিল এটা একটু এখানে উল্লেখ করা দেখো তো। The satellite EUMETSAT could sees the একটু world. ওয়েট আমি একটু পরে আসতেছি এটাতে। The satellite could carry 600 ভয়েস কলস ওই স্যাটেলাইট বা টেলসার স্যাটেলাইটে ৬০০ টা ভয়েস কল ক্যারি করতে পারত ওটাতে। ওটা দিয়ে বর্তমানে তো একটা টাওয়ারেই হাজার ভয়েস কল ক্যারি করতে পারে। স্যাটেলাইট তো আরো অনেক বেশি ভয়েস কল ক্যারি করতে পারবে। অ্যান্ড ওয়ান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি চ্যানেল এবং একটা সাদা কালো টিভি চ্যানেল এরা কি করতে পারে সম্প্রচার করতে পারত ওই স্যাটেলাইটের মাধ্যমে ফ্রম অ্যান egg shaped orbit যা ডিম্বাকৃতির একটা কক্ষপথ থেকে এই স্যাটেলাইটটা কি করতো এই টিভি সম্প্রচার করতে পারতো। তোমরা একটু ভিডিও দেখো আশা করি EUMETSAT ভালো sees লাগবে the world in কিভাবে two main ways. The আসলে সম্প্রচার geostationary করে এই satellite কমিউনিকেশন Meteosat স্যাটেলাইট গুলো। 10 spins 100 times per minute and travels around the Earth once a day at a distance of about 36,000 kilometers. Since the Earth rotates once per day, Meteosat always looks at the same part of the globe. It captures a fresh image of the full disk centered on the 0 degrees line of longitude every 15 minutes. These regular images help meteorologists to detect developing weather such as storms or fog. They can use the information to predict the weather over the coming hours. Meteosat data is also used for climate monitoring. Much closer to the Earth's surface, the METOP satellite travels in a polar sun-synchronous orbit, taking about 100 minutes to go around the world, and completing about 14 orbits a day. From just 817 kilometers up, METOP can get a much more detailed global picture. It can see only one section or swathe of the surface on each orbit, but visits each part of the Earth just about twice a day. Its instruments measure different components of the atmosphere, oceans, and land. METOP's precise measurements are vital for feeding the computer models that help to predict our weather for up to 10 days ahead. By combining geostationary and polar orbits with its satellites, EUMETSAT receives data frequently and with the level of detail needed for weather forecasting and climate monitoring. অলরাইট, আশা করি ভালো লাগছে তোমাদের। দেখো তো বর্তমানে আমরা স্যাটেলাইট ইউজ করি কি জন্য এটা একটু বলা। টুডে উই ইউজ স্যাটেলাইট ফর জিপিএস। আমরা স্যাটেলাইট ইউজ করি কি জন্য? জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের জন্য, টিভির জন্য, টেলিভিশন, রেডিও এর জন্য, ওয়েদার ট্র্যাকিং বলা হচ্ছে কি ওয়েদার ট্র্যাকিং আমরা বাংলা বলবো কি আবহাওয়া ট্র্যাক আবহাওয়ার পর্যবেক্ষণ বা আবহাওয়া একটা পূর্বাভাস দেওয়ার জন্য, মিলিটারি সার্ভেইলেন্স এর বাংলাটা বলবো আমরা যে সামরিক গুপ্তচর ভিত্তি সার্ভেলেন্স গুপ্তচর ভিত্তি লিখতে পারো। ওয়ার্ডটা সুন্দর মনে হচ্ছে আমার, লিখতে পারো। নজরদারি বলো, সার্ভেলেন্স গুপ্তচর ভিত্তি নজরদারি বলো। সামরিক নজরদারির ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে স্যাটেলাইট ইউজ করি, হ্যাঁ বিভিন্ন দেশ ইউজ করে। হ্যাঁ কোন দেশ কি সামরিকভাবে কিভাবে আগে যাচ্ছে, কেমন করতেছে এটসেট্রা। সো স্পেস এক্সপ্লোরেশন মহাশূন্য অভিযানের ক্ষেত্রে আমরা কি এই স্যাটেলাইট গুলো ইউজ করি and global communications এবং বৈশ্বিক যোগাযোগ তো আছেই এবং other things। তারপরে আমরা দেখবো the moon landing, বিখ্যাত মুন ল্যান্ডিং। দেখো তো for thousands of years, হাজার বছর ধরে human beings had looked to the heavens মানে এখানে আকাশ লিখবা, ঠিক আছে, the sky। মানুষ আকাশের দিকে তাকাতো, আবার heavens মানে স্বর্গ বলিও না তোমরা, ঠিক আছে। heavens মানে কি বলবা? আকাশ। মানুষ আকাশের দিকে তাকাতো and dreamed of walking on the moon এবং স্বপ্ন দেখতো, কিসের স্বপ্ন দেখতো? চাঁদে হাঁটার স্বপ্ন দেখতো। এটা কিন্তু মানুষ হাজার বছর ধরে এই কাজটা করতো। যেমন আমরা বাংলায় এটা বিখ্যাত বাচ্চাদেরকে একটা রাইম আছে আমরা জানি, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে তা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে। যেমন চাঁদের প্রতি যে আমাদের ফ্যাসিনেশন যে বাচ্চাবেলা থেকে আমাদের সবারই আছে। যাই হোক হ্যাপেন মানে আমরা বলবো এখানে আকাশ। আমরা থাকতো যাই হোক ইন 1969 1969 সালে as part of the অ্যাপোলো 11 নামক মিশন বা যেটা ইউএসএ স্টার্ট করেছিল, ওদের অনেকগুলো মিশন ছিল।
তার মধ্যে এই 1-2 করে এভাবে অ্যাপোলো 11 মিশনে নেল আর্মস্ট্রং বিকেম দ্য ফার্স্ট পারসন, নেল আর্মস্ট্রং প্রথম ব্যক্তি যে টু অ্যাকমপ্লিশ দ্যাট ড্রিম, এই স্বপ্নটা সম্পাদন করা, বা এই যে অ্যাকমপ্লিশ মানে সম্পাদন করা, অর্জন করা, লিখতে পারো, হ্যাঁ, অ্যাচিভ লিখতে পারো। এই স্বপ্নটা অর্জন করার প্রথম ব্যক্তি হলো কি নেল আর্মস্ট্রং, ফলোড অনলি মিনিটস লেটার বাই বাজ অলড্রিন। তার কয়েক মিনিট পরে তাকে ফলো করেছিল কে? বাজ অলড্রিন নামক ওই মহাকাশচারী। দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট গেভ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্য হোপ অফ ফিউচার স্পেস এক্সপ্লোরেশন। তাদের যে অ্যাকমপ্লিশমেন্ট, তাদের যে অর্জন, এটা সারা পৃথিবীর মানুষকে স্বপ্ন দেখিয়েছে বা আশা জাগিয়েছে পরবর্তী মহাশূন্য অভিযানের। ইনি হলো নীল আর্মস্ট্রং, ইনি হলো বাজ অলড্রিন, আমি যদি ভুল না করি। তারপর এটা হলো, অনেকে জানো হয়তো, নাম কি? মাইকেল কলিন্স মেবি, তাই না? উনি কিন্তু ওই মাদার ভেসেলে ছিল। যাই হোক, ইনফ্যাক্ট ইট ওয়াজ এ ফিট দ্যাট ওয়াজ সো ফ্যান্টাস্টিক। ফিট মানে আমরা বলবো কৃতিত্ব, ফিট অর্থ কি বলবো? কৃতিত্ব বলবো সবাই। ইট ওয়াজ এ ফিট, এটা এতটাই কৃতিত্বের ব্যাপার ছিল, এটা এমন একটা ফিট ছিল, এমন একটা কৃতিত্ব ছিল, দ্যাট ওয়াজ সো ফ্যান্টাস্টিক, এতটাই চমৎকার ছিল। দেয়ার আর স্টিল কনস্পিরেসি থিওরিস্ট, এটার নিয়ে এখনো পর্যন্ত ষড়যন্ত্র তত্ত্বকারী রয়েছে। ষড়যন্ত্র তত্ত্বকারী কারা? হ্যাঁ, হু ইনসিস্টেড, যারা জোর করে বলতে, ইনসিস্ট মানে জোর করা, হ্যাঁ, ইনসিস্ট মানে জোর করা, যে ইট কুড নট বি পসিবল, বা যে চাঁদে যাওয়াটা সম্ভব না। কনস্পিরেসি থিওরিস্টরা তোমরা হয়তো জানতে পারো, অনেকেই অনেকেই জানতে পারো কনস্পিরেসি থিওরিস্টের ব্যাপারটা কেমন। কনস্পিরেসি থিওরিস্টরা বলেছে চাঁদে যাওয়াটা আসলে অসম্ভব, এটা শুটিং করেছে ওরা বলেছে। এবং আরো তোমাদের যদি ক্লাসে থাকতো, আমি ক্লাসে বলতাম, আরো কিছু ব্যাখ্যা দিতাম এদের কনস্পিরেসি থিওরিস্টের যে কাহিনীগুলা। একটা বলি, একজন তো বাজ অলড্রিনের কাছে একটা বাইবেল নিয়ে গিয়ে বলেছে যে আপনি এটা ছুঁয়ে বলুন যে আপনি সত্যিই চাঁদে গেছেন। তো বাজ অলড্রিন করছে, ওরা উল্টা মাইর দিয়ে ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে, মানে তোর মতো যে রাস্টিক পিপলকে আমি কেন বলবো, হ্যাঁ, এই যেভাবে বলে ওকে মাইর দিয়ে আরো ওকে বলে নাই, এবং ওদের আরো ধারণাটা আরো বেশি পাকাপোক্ত হয়ে গেছে, বলছে না আসলেই যায় নাই। এভাবে আরো অনেকগুলো থিওরি আছে, তোমরা চাইলে গুগল করতে পারো কনস্পিরেসি থিওরি অ্যাবাউট দ্য মুন ল্যান্ডিং, দেখবা যে অনেকগুলা তথ্য তোমরা পাবা। Take putting a man on the moon বলা হচ্ছে মানুষকে চাঁদে পাঠানো। পুট মানে এখানে পাঠানো, পুট মানে এখানে আমার রাখা বলবো না, আমরা স্যান্ডিং বলবো, পুটিং স্যান্ডিং বলবো। a man on the moon চাঁদে পাঠানো is perhaps সম্ভবত man's most inspiring accomplishment, মানুষের সবচেয়ে উৎসাহব্যঞ্জক অর্জন। সম্ভবত মানুষকে চাঁদে পাঠানোটা হলো সবচেয়ে বেশি, মানুষের সবচেয়ে বেশি উৎসাহব্যঞ্জক অর্জন। ইট ওপেন দ্য ডোর টু ফিউচার স্পেস ট্রাভেল, এটা কিসের দরজা খুলে দিয়েছে? ভবিষ্যৎ মহাশূন্য ভ্রমণের দরজা খুলে দেয়। and led to a number of spin off inventions, তোমরা স্পিন অফ ওয়ার্ডটা লিখতে হবে সবাইকে। স্পিন অফ, স্পিন অফ এর আমরা বাংলা বলবো স্পিন অফ, রাইট হয়ে আছে। স্পিন অফ, উপজাত বলবো, উপজাত মানে বুঝো তোমরা, একটা করতে গিয়ে আরেকটা হয়ে যাও, এগুলোকে স্পিন অফ বলা হয়, কেমিস্ট্রিতে ইউজ করা হয় বেশিরভাগ মেবি। যাই হোক, অনেকগুলো স্পিন অফ ইনভেনশন বা অনেকগুলো উপজাত আবিষ্কার হয়েছিল, মানে এটা যেমন চাঁদে যাওয়ার ক্ষেত্রে ওদের কি দরকার পড়েছিল? ফ্লেম রেজিস্ট্যান্ট টেক্সটাইলস, বলা হচ্ছে কি অগ্নি নিরোধক বলবো। ফ্লেম মানে তো শিখা বলি, আগুনের শিখা। রেজিস্ট্যান্ট মানে যেটাকে রোধ করে, হ্যাঁ, প্রতিরোধক। তাহলে অগ্নি প্রতিরোধক যে বস্ত্র বা যে কাপড়, এই কাপড়গুলো আবিষ্কার হয়েছিল, হ্যাঁ, কিসের ফলে? চাঁদে যাওয়ার ফলে। এটা ইনভেনশন এটা, যেটা কারা ইউজ করে? ফায়ার ফাইটার ইউজ করে, দমকল বাহিনীরা, যারা আসলে আগুন নিভায়, আগুন নির্বাপক যারা বাহিনী রয়েছে, ফায়ার ফাইটার, তারা কিন্তু এই টাইপের ফ্লেম রেজিস্ট্যান্ট টেক্সটাইল গুলো ইউজ করে আগুন নিবানোর ক্ষেত্রে গিয়ে। তাছাড়া আরেকটা স্পিন অফ ইনভেনশন হয়েছিল সেই ইনভিজিবল ব্রেসেস, অদৃশ্য ব্রেস বা বন্ধনী। এটা এটা সরাসরি ব্যাখ্যাটা দেওয়াটা একটু টাফ হবে আমার জন্য। ব্রেস বা বন্ধনী হয়তো অদৃশ্য এমন কোন বাহু বন্ধনী তারা ব্যবহার করে যেটা আসলে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস, আরো উন্নত স্যাটেলাইট বা কৃত্রিম ডিশ, যেগুলো স্যাটেলাইট ডিশ বলি, যেগুলো বিভিন্ন ঘরের উপরে থাকে। তোমরা দেখেছো হয়তো স্যাটেলাইট ডিশ গুলা, ডিশ অ্যান্টেনা যেটা বলি। তো এগুলা এগুলো আরো উন্নত হয়েছিল কি কারণে? এই যে মহাশূন্যে যে এই যে চাঁদে যাওয়ার ফলে, মানে এগুলো কিন্তু ওটার স্পিন অফ ইনভেনশন। এন্ড বেটার মেডিকেল ইমেজিং,
এবং মেডিকেল ইমেজিং যেটাকে অনেক সময় দেখবা যে এমআইআর বলে। তো এই যে মেডিকেলের বা চিকিৎসার বিজ্ঞানের ক্ষেত্রে ইমেজটা যে ক্রিয়েট করা আরো ভালো, এই সবকিছু কিন্তু হয়েছিল কি চাঁদে যাওয়ার ফলে এটার একটা উপজাত আবিষ্কার হিসেবে। চাঁদ নিয়ে একটা ছবি তোমরা একটু দেখছো সবাই। তারপর আমরা ইন্টারনেট, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখো তো, ইন্টারনেটের প্রথম নাম ছিল আরপানেট। আরপানেটের এলাবোরেশনটা তোমাদের জন্য দেয়া, তোমাদের আইসিটি তে এটা আসে, আমি দেখেছি কোনো একদিন কোনো একটা স্যার প্রশ্ন করার ক্ষেত্রে। দ্য আরপানেট, দ্য ফার্স্ট ইন্টারনেট, প্রথম ইন্টারনেট ওয়াজ ইনভেন্টেড ইন 1969। এটা আবিষ্কৃত হয়েছিল 1969 সালে। এন্ড দ্য পাবলিক, জনগণ, অনলি হ্যাড অ্যাক্সেস টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডব্লিউ তে মানুষ প্রথম অ্যাক্সেস বা প্রবেশ অধিকার পেয়েছিল 1993 সালে। কয় বছর পর খেয়াল করো তো? আবিষ্কৃত হয়েছিল 1969 সালে। এটা আবিষ্কার করেছিল নাকি পেন্টাগনে, পেন্টাগনে নাকি এটা আবিষ্কৃত হয়েছিল। তোমরা অনেকে জানো টিম বার্নার্স লি এটা আবিষ্কার করেছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যাই হোক, বাট মানুষ প্রবেশ অধিকার পায় 1993 সালে এটার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে। টুডে, জাস্ট 22 ইয়ার্স লেটার, 22 বছর পরে, তার মানে 93 সালের আরো 22 বছর পরে, 93 সালে আরো 22 যোগ করো তাহলে কত হয়? 2000 কত হবে বলো তো? 2015 হয়? তোমরা হিসাব করে আমাকে বলবা গ্রুপে। দ্য ওয়েব হ্যাজ, বলা যে 22 বছর পরে, দ্য ওয়েব হ্যাজ রিভলিউশনাইজড সারা ওয়েব বা পৃথিবী কি করেছে? 2014 হয় মেবি, 15 না। বলছে ওয়েব বা ওয়েবকে ওয়েব বলি, অথবা অন্তর্জাল বলে মেবি অনেকে, ইন্টারনেট বলতে। সো ওয়েব হ্যাজ রিভলিউশনাইজড, বিপ্লব সাধন করেছে দ্য ডিসেমিনেশন অফ ইনফরমেশন। ডিসেমিনেশন ওয়ার্ডটা লিখতে হবে। ডিসেমিনেশন মানে আমরা বলবো প্রচার, তথ্য প্রচার লিখতে পারো চাইলে, তথ্য প্রচার, স্প্রেড অফ ইনফরমেশন এ অর্থে, বা ডিসেমিনেশন জাস্ট প্রচার লিখলে হবে। স্প্রেড অর্থে ইউজ করা হয়, স্প্রেড। সো কি করেছে? তথ্যের যে প্রচার, এটাকেই বিপ্লব সাধন করেছে কি ওয়েব। ক্রিয়েটেড এ নিউ মাল্টি ট্রিলিয়ন ডলার ইকোনমিক ফেনোমেনা। বলা হচ্ছে কি মাল্টি ট্রিলিয়ন, বহু ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ঘটনা ঘটিয়ে সৃষ্টি করেছে কে? এই ওয়েবটা। হ্যাঁ, বর্তমানে সবকিছুই আমরা জানি নেটের মাধ্যমে, টাকা পয়সার লেনদেন সবকিছু হয়। বলেছে বলেছে মাল্টি ট্রিলিয়ন, বহু ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড, বা এখানে ফেনোমেনন আমরা বাংলা বলি ঘটনা বা দৈব ঘটনা বলা হয়। বাট আমি বললাম এখানে ঘটনা, অর্থনৈতিক ঘটনা সৃষ্টি করেছে। প্লেড এ রোল ইন রেভলিউশনস, এটা বিভিন্ন বিপ্লবে ভূমিকা পালন করেছে। প্লে এ রোল মানে ভূমিকা পালন করা। প্লে এ রোল লিখে রাখতে পারো, এটা কলিগেটিভ ওয়ার্ড, পুরা ওয়ার্ডটা লিখবা। প্লে এ রোল, ভূমিকা পালন করা। ভূমিকা পালন করে কিসে? বিপ্লবে। রেভলিউশন মানে বিপ্লব, অনেকে হয়তো জানতে পারো, না জানলে লিখে রাখো। এটা নাউন ফর্মে। আর রেভলিউশনাইজ মানে কিন্তু বিপ্লব সাধন করা, এটা ভার্বে, এটা নাউনে। হ্যাঁ, তাহলে কি কিসে? বিপ্লবে ভূমিকা পালন করেছে। হ্যাঁ, এটা একটা ভূমিকা পালন করেছে বিভিন্ন বিপ্লবে। আমরা দেখি বর্তমানের অনেক, সারা পৃথিবীর অনেক বিপ্লবে ইন্টারনেট অনেক কাজে দেয়। হ্যাঁ, অনেক গুজব সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু ইন্টারনেট সহায়তা করে। and has interconnected much of the globe, এবং সারা পৃথিবীকে একে অপরের সাথে কানেক্ট করেছে এই কি? এই ইন্টারনেট বা ওয়েব। It has also made it possible for people all over the planet to reach out and touch someone. এটা আরেকটা বিষয় সম্ভব করেছে, সেটা হলো সারা পৃথিবীর, সারা গ্রহের মানুষরা আমরা যে মানে রিচ আউট করতে পারি, কল দিতে পারি। হ্যাঁ, রিচ আউট করা, যাইতে পারি, এবং কাউকে চাইলে স্পর্শ করতে পারি। স্পর্শ মানে এটা ফিজিক্যাল স্পর্শ না, এটা হয়তো তুমি সরাসরি ভিডিওতে দেখতেছো, রাইট? তোমার কোনো কাজিন ইউএসএ তে বসবাস করে, তার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে বা এই টাইপের যারা যেগুলো আছে, যে কমিউনিকেশন যে সফটওয়্যার, এগুলাতে তোমরা সহজেই আমরা এটা করতে পারি। কেন? ইন্টারনেটের ফলে। হ্যাঁ, এটা আমরা ওয়েবের ফলে এটা করতে পারি। এখানে একটা তোমাদের জন্য একটা সংখ্যা 1 বিলিয়ন সমান সংখ্যাটা তোমরা হিসাব করে একের পরে কয়টা শূন্য দেখো? প্রায় 9টা শূন্য। 1 ট্রিলিয়ন একের পর কয়টা শূন্য? 12টা শূন্য। তো tan এটা কি বলে? ইনভার্স 9 বলে। আমি ভুল না করলে, আমার ভুল হতে পারে এটাতে, আমি এটা এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা আমাকে জানাবো উল্টা পারলে। তারপর দেবো মাইক্রোচিপ। মাইক্রোচিপটা কি? এটা একটা ডেফিনিশন প্রথমেই। মাইক্রোচিপ ইজ এ সেট অফ ইলেকট্রনিক সার্কিটস অন ওয়ান স্মল প্লেট। প্লেটটাকে চিপ বলে আসলে। হ্যাঁ, তাহলে মাইক্রোচিপ হলো এক সেট ইলেকট্রনিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী, বাংলা বলতে চাইলে সার্কিটের বাংলা বর্তনী বলতে পারো, সার্কিটে বলতে পারো, ছোট্ট একটা প্লেটে, ছোট্ট একটা থালায়
যেটাকে চিপ বলে। অফ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, এটা কি দিয়ে তৈরি? সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী মেটেরিয়াল দিয়ে তৈরি, নরমালি সিলিকন, বা এগুলো সিলিকন সাধারণত সিলিকন দিয়ে তৈরি, সিলিকন বা বালি দিয়ে তৈরি। মাইক্রোচিপ, একটু দেখো মাইক্রোচিপের একটা ছবি তোমাদের জন্য। চিপ, microchips are used in virtually all electronic equipment today। বলা হচ্ছে মাইক্রোচিপ বর্তমানে কার্যত, ভার্চুয়ালি বাংলাটা লিখবা তুমি লিখবা কার্যত, হ্যাঁ কার্যত লিখবা বাংলায়। কার্যত বর্তমানে প্রত্যেকটা বৈদ্যুতিক সরঞ্জামে এটা ব্যবহার করা হয়। ইউজ মানে ব্যবহার করা, ইকুইপমেন্ট মানে সরঞ্জাম বলেছি আমি, বর্তমানে টুডে মানে বর্তমানে, এন্ড হ্যাভ রেভলিউশনাইজ দ্য ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স, এবং বৈদ্যুতিক যে জগৎ, এই জগৎটাকে যেন বিপ্লব সাধন করেছে মাইক্রোচিপ। দ্য ফোর রানার আমরা বলবো অগ্রদূত। অগ্রদূত মানে এটার আগের যে ফর্মটা মাইক্রোচিপের। of the to the microchip was invented in 1959। এটা আবিষ্কৃত হয়েছিল 1959 সালে। বাট ইট ডিড নট রিয়েলি স্টার্ট টু টেক অফ। টেক অফ মানে কি বলেছিলাম মনে আছে তোমাদের আগের স্লাইডে? টেক অফ মানে সফল হওয়া বলেছি, কিন্তু এটা সফল হয় নাই কিসের আগ পর্যন্ত? 1980 দশকের আগ পর্যন্ত এটা সফল হয় নাই মাইক্রোচিপের ব্যাপারটা। মাইক্রোচিপের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। সিন্স দেন ইনক্রেডিবল, ইনক্রেডিবল তো বলেছি মনে আছে তোমাদের? ইনক্রেডিবল অবিশ্বাস্য। আমি আবার লিখে দিচ্ছি না, তোমরা মুখে শুনে যদি না মনে না থাকে লিখে ফেলো। ইনক্রেডিবল অ্যাডভান্সেস ইন মাইক্রোচিপস হ্যাভ মেড ইট পসিবল ফর দেম। বলা হচ্ছে কি অবিশ্বাস্য অগ্রগতি মাইক্রোচিপে, অবিশ্বাস্য অগ্রগতির ফলে কি হয়েছে? হ্যাভ মেড ইট পসিবল, সম্ভব করেছে ফর দেম তাদের জন্য, টু বি চিপলি, সস্তাতে, এফিসিয়েন্টলি এবং কার্যকরভাবে, ফলপ্রসূভাবে, কার্যকরভাবে লিখতে পারো এফিসিয়েন্টলি, কার্যকরভাবে এটা ব্যবহার করা হয় কোথায়? ক্যালকুলেটরে। এটা ব্যবহার করা হয় পার্সোনাল কম্পিউটারে, মাইক্রোচিপ গুলো পার্সোনাল কম্পিউটারে ইউজ করা হয়। প্যাট আইডেন্টিফিকেশন, দেখো প্যাট পোষা প্রাণীর আইডেন্টিফিকেশনে বা এটা চেনার ক্ষেত্রে বা শনাক্তকরণের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। অটোমেটেড হবে, এটা অটোমেটিক না, এটা অটোমেটেড হবে, এটা ভুল আসছে। অটোমেটেড টেলার মেশিনস, যেটাকে আমরা সংক্ষেপে এটিএম বলি, এটিএম এ কিন্তু প্রচুর মাইক্রোচিপ ইউজ করা হয়। স্যাটেলাইট ইউজ করা হয়। পেস মেকারস, পেস মেকারস তোমরা হয়তো অনেকে জানো। পেস মেকার, এই যে এটিএম বলতে এটা হলো যে পেসমেকার। পেসমেকার মানে গতি বৃদ্ধিকারক, বা প্রচুর মানুষকে পেসমেকার ইউজ করা হয় বর্তমানে, প্রচুর খুব সস্তায় এটা ইউজ করা যেতে পারে। পেসমেকার খুব চিপলি, যেটা মাইক্রোচিপ আছে, মাইক্রোচিপ এই কাজগুলো করে। সেলফোনেতে ইউজ করে আমরা জানি। মাইক্রোওয়েভ ওভেন, মাইক্রোওয়েভ ওভেন যেগুলা খাবার রান্না বান্না গরম করার জন্য, খাবার রান্না গরম করার জন্য ইউজ করা হয়। এগুলো তো আরো অনেকগুলো প্রোডাক্টে মাইক্রোচিপটা সহজে এবং সস্তায় ইউজ করা যায়। ক্লিয়ার তোমাদের? আমাদের ক্লিয়ার? এটাই মাইক্রোচিপ। তো যাই হোক, তোমাদের যদি আরো জানার থাকে তোমরা এই ওয়েবসাইটটা ভ্রমণ করতে পারো, englishfortomorrow.com। তোমাদের শাকিল স্যার এটা চালায়, আমার এক জুনিয়র কলিগ, ওনারই তোমাদের বলেছি। হ্যাঁ, অনেক কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর করে দেখাচ্ছে, ওনার কিছু শ্রম এখানে আছে। যাই হোক, তাহলে আজকে এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী যে ক্লাসটা হবে ওখানে আমি তোমাদের এক্সারসাইজ নিয়ে আসবো, বিভিন্ন ধরনের, কিভাবে তোমাদের এগুলো প্রবলেম গুলো আসবে এগুলো দেখবো। তাহলে আজকে এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যারের জন্য দোয়া করিও, তোমাদের জন্য অশেষ দোয়া রইল। আল্লাহ হাফেজ।